হ্যাঁ, তো আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা চলুন একটা প্রবলেমে চলে যাচ্ছি। ওকে, আমরা প্রবলেমটা লিখলাম, একটা কাল্পনিক ঘটনা সাজিয়ে শেয়ার করে দিয়েছি স্যার তানভীর আহমেদ, অসংখ্য ধন্যবাদ। এমডি জুয়েল রানা যুক্ত আছেন। তো আমাদের আজকের যে প্রবলেমটি, এই প্রবলেমটি নিয়ে আমরা একটা মুসাবিদা প্রথমে লিখব এবং ফৌজদারি মুসাবিদার মধ্যে আমরা আরেকটি মুসাবিদা, এরপরে আরেকটি মুসাবিদা আপনাদেরকে শেখাবো। পাশাপাশি আজকের এই ক্লাসেই জামিনের দরখাস্ত কিভাবে মুসাবিদা করবেন সেই ফরম্যাটটিও আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখেন, এ নামক একজন ব্যক্তি 10 শতক ভূমি, পাশাপাশি বি এর আরো ভূমি অবস্থিত আছে। মানে এ এবং বি পাশাপাশি ভূমি অবস্থিত। এর ভূমি বি দাবি করে, এই যে এর ভূমিটা বি দাবি করতেছে এবং এর 10 শতক ভূমি বি জোরপূর্বক বেদখলের হুমকি প্রদান করে। এর প্রতিকার কি? এর প্রতিকার হিসেবে একটি মামলা মুসাবিদা করার জন্য বলা হচ্ছে। তো আমরা যদি একটা ভূমি চিত্র অঙ্কন করি, যে এটা হচ্ছে 10 শতক ভূমি, 10 শতাংশ এই ভূমি, এটা কার? এটা হচ্ছে এ এর দখলে। পাশাপাশি আরেকটা ভূমি ধরেন বি নামক ব্যক্তি অবস্থিত। এখন এই যে বি নামক ব্যক্তির এই ভূমি, তিনি এই যে ভূমি, এই ভূমিটা এ নামক ব্যক্তির দখলে আছে বা তার মালিকানা আছে আমরা বলতে পারি। এখন দেখেন বি কি করতেছে, এই ভূমি থেকে এ নামক ব্যক্তিকে বেদখলের একটা হুমকি প্রদর্শন করে আসছে এবং বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। এখন এর প্রতিকার কি? আমরা একটা ফৌজদারি মামলা কিভাবে মুসাবিদা করব? আপনি এটা দেওয়ানি ম্যাটারেও যেতে পারেন, তবে আমরা ফৌজদারি যেহেতু মুসাবিদা আমরা শিখবো, এখানে ফৌজদারি বিষয়টা আমরা প্রথমেই দেখব। অ্যাডভোকেট আসমা আক্তার ইভা যুক্ত আছেন আমাদের লাইভে। অ্যাডভোকেট আসমা আক্তার ইভাকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। কেমন আছেন জানাবেন আপু। অনেক অনেক কথা হয়েছে আপনার সাথে ইতিপূর্বে। যাই হোক, ঈদ মোবারক। হ্যাঁ, আপনার এবং আপনার পরিবারের জন্য রইল আমার পক্ষ থেকে ঈদ মোবারক। নিশ্চয়ই ভালো আছেন। ওকে, তো দেখেন আমরা এই যে ভূমি, এ নামক ব্যক্তির এই ভূমিটা বি নামক ব্যক্তি যখন জোরপূর্বক গায়ের জোরে বেদখল করতে চাচ্ছে, আমরা একটা ফৌজদারি মামলা, এখানে কি ধারার মামলা করব সবাই মেনশন করবেন, কমেন্ট করবেন, দেখি আপনারা কি করতে পারেন। অনেকেই যুক্ত আছেন, জুয়েল রানা, তানভীর আহমেদ, মেহেদি হাসান, মাসুম, এমডি মাসুম সাহেব শেয়ার দিয়েছেন, সোহাগ খান যুক্ত আছেন, ইসমাইল বিন আজিজ সালাম দিয়েছেন সুনামগঞ্জ থেকে, এস এম কামরুল হাসান, খুশি ইসলাম যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন, এস এম তানভীর আলম,
সুমন সরকার, ভেরি গুড। 145 কার্যবিধি, সুমন সরকার বলছেন 145 কার্যবিধি। তো যাই হোক, আমরা চলে যাব মুসাবিদা। এই যে এই প্রবলেমটি আমরা 145 ফৌজদারি কার্যবিধির 145 ধারাতে আমরা কি জানি, যে যদি কোনো ভূমি নিয়ে কি থাকে, ওই ভূমিতে শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে, দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে, তখন আপনি কি করতে পারবেন, ওই ভূমিতে 144 এর আবেদন, এটাকে কিন্তু আবার ক্রিমিনাল ইনজাংশনও বলা হয়, এটার অন্য নাম হচ্ছে ক্রিমিনাল ইনজাংশন। তো আপনি 45 মামলা এখানে জারি করতে পারেন, 45 চাইতে পারেন। কোথায়, কোন আদালতে এই মামলাটা দায়ের করতে হবে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ? হ্যাঁ, 144 অনেকেই করে, তবে 145 করাটাই বেটার। তো 145, 144 সেকশন পিটিশন। হ্যাঁ, এখন এই মামলাটা কোন আদালতের এখতিয়ারাধীন, এটা আপনাকে প্রথমেই বুঝতে হবে। আপনাকে যখন একটা মুসাবিদা করতে দেওয়া হবে, এই মোকদ্দমাটা কোন আদালতের জুরিসডিকশনে আছে, এই মোকদ্দমাটা কে কোন আদালতে দায়ের করতে হবে, দেখি কে বলতে পারেন, কমেন্ট করবেন। তাহলে এই যে প্রবলেম, এই মুসাবিদাটা আমরা করব, কোথায় করব, কোন আদালতে, দেখি কে বলতে পারেন। এমডি জুয়েল রানা 145, ওকে, কোন আদালতে করতে হবে, কোন আদালতে এই মোকদ্দমাটা বা এই মামলাটা করব? সুমন সরকার, যুগ্ম জেলা জাজ, সুমন সরকার বলেছেন যুগ্ম জেলা জাজ। এটা তো আমরা ফৌজদারি, আর ফৌজদারি কি যুগ্ম জেলা জাজে হবে সুমন সরকার? হ্যাঁ, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত মেহেদি হাসান, এডিএম শরীফুল ইসলাম পামেল, ওকে, ভেরি গুড। ফাতিন হাসান দ্বীপ, জেলা জাজ। জেলা জাজে কেন হবে ফাতিন হাসান দ্বীপ? জেলা জাজে হবে না, এডিএম কোর্টে হবে। আকরাম হোসেন, এডিএম জেলা ম্যাজিস্ট্রেট। দেখেন, ফৌজদারি মামলা তো আপনি জেলা জাজ, যুগ্ম জেলা জাজে করতে পারবেন না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিসি লেখছেন প্রশান্ত কুমার, ভেরি গুড। মোজাম্মেল হক, এডিএম, হ্যাঁ, এডিএম কোর্টেও করা হয়। আমরা সাধারণত এই মোকদ্দমাগুলো আমাদের শেরপুরের যে 144, 145 মামলাগুলো করি, এইগুলো আমাদের শেরপুরে আমরা সাধারণত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এডিএম কোর্টে করে থাকি। হ্যাঁ, জয়ন আহমেদ বাংলাদেশে যুক্ত আছেন, বিপ্লব সারথী মজুমদার জুয়েল, এডিএম কোর্ট, ভেরি। ফাতিন হাসান দ্বীপ সরি বলেছেন। হ্যাঁ, এটা হচ্ছে ফৌজদারি ম্যাটার, আর ফৌজদারিগুলো আপনাকে কি করতে হবে, এই যে এইগুলো হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে, জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এটার এখতিয়ার সম্পন্ন। এই মামলাগুলো কে করতে পারে? হ্যাঁ, এটা হ্যাঁ, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওকে, ভেরি গুড জয়ন আহমেদ। তাহলে তো আমরা এই যে দেখলাম, দেখেন অনেকেই হয়তো বা এখানে ভুল করছেন, এই কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু এই বিষয়গুলো শিখে যাচ্ছেন যে এই মোকদ্দমাটা, এই মামলাটা কোথায় করতে হবে। দেখেন, আমরা কোন মামলা কোথায় করতে হবে, কোন মামলার জুরিসডিকশন কার কাছে আছে, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। আমরা ফৌজদারি কার্যবিধির যখন ফাউন্ডেশন ক্লাস নিয়েছিলাম, আপনারা সেই ফাউন্ডেশন ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে দেখেননি। যদি দেখতে পারতেন তাহলে কিন্তু আজকে এই ভুলগুলো যারা করলেন, এই ভুলগুলো হতো না। কারণ ফৌজদারি মামলাগুলো এইগুলো এখতিয়ার হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে। এখানে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মামলাগুলো দায়ের করে থাকি। তাহলে যে প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ফৌজদারি মামলা যদি মুসাবিদা করতে চাই বা ড্রাফটিং করতে চাই, মাথায় রাখতে হবে প্রথমে এই মামলাটা আমরা কোন আদালতে করব। প্রথম হচ্ছে এটা সলিম হোসেন রাজু, নাইস ক্লাস, ধন্যবাদ প্রিয় ভাই। তাহলে প্রবলেমটা কি, আমরা আবারও প্রবলেমটা পড়ে আমরা মুসাবিদায় চলে যাচ্ছি। এর 10 শতক ভূমির পাশাপাশি ধরেন বি এর একটা ভূমি আছে, ধরেন বি এর ভূমি নাই, ধরেন বি এর কোনো ভূমি নাই, ওই পাশাপাশি কোনো ভূমি নাই, তবুও তো তিনি হুমকি দিতে পারেন। ধরেন তার কোনো ভূমি নাই, এর 10 শতক ভূমি, যে কোনো এলাকার একজন দেখা যাচ্ছে ভূমিদস্যু হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, ঠিক আছে। সে কি করলো, এই ভূমিটা বেদখল করার জন্য পাইতারা করতেছে, হুমকি দিচ্ছে। তাহলে ওই হুমকির হাত থেকে তো আপনাকে রক্ষা পেতে হবে। ওই জমিতে তো একটা শান্তি ভঙ্গজনক ঘটনা ঘটার সম্ভাবনা আছে, মারামারি হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে তৎক্ষণাৎ যে প্রতিকারটা আপনাকে যেতে হবে, এই প্রতিকারটা আমরা
মুসাবিদা করব 145 কার্যবিধি ধারা, হ্যাঁ, ফৌজদারি কার্যবিধির 145 ধারাতে মুসাবিদা করব। তাহলে একটা মুসাবিদা ড্রাফটিং আপনি যখন পরীক্ষার হলে বসে করবেন, প্রথমে মাথায় রাখবেন কোন আদালতে এটা করব। তাহলে 144, 145, 107 ধারার মামলা, এগুলো কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে। কোন মামলাগুলো এটা আমি চট করে বলে দিচ্ছি। ধরেন এই যে 107, 117 ধারার মামলাগুলো করা হয় ফৌজদারি CRPC অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির 107-17 ধারার মামলা। তারপরে হচ্ছে এই যে 144, 145 এই ধারার যে মামলাগুলো, ঠিক আছে। 100 ধারার মামলাটা জুডিশিয়ালেও করতে পারেন আপনি, এখানেও করা যাবে 100 ধারা। তারপরে হচ্ছে 98, 98 ধারা এই মামলাগুলো, হ্যাঁ, সাধারণত 107-17 ধারার মামলা, 144, 145, 198 ধারা। তবে এই যে 100 ধারার মামলাটা আপনি ইচ্ছা করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনেও করতে পারেন। ওকে, তাহলে দেখেন প্রথমত যদি ড্রাফটিং হয় এইগুলোর মধ্যেই হবে আপনারা জানার স্বার্থে আপনাদেরকে বলে দিচ্ছি। 107/17 এই যে হুমকি দেয় না, যে মেরে ফেলবো, খুন জখমের হুমকি প্রদর্শন করে, ওই যে খুন জখমের হুমকি, তার জন্য কিন্তু আমরা সাধারণত বাস্তব জীবনে এই মামলাগুলো অনেক ফেস করে থাকি। 107/17 সি ধারা, এটা হচ্ছে সি ধারা। এই মামলাগুলো কিন্তু অনেক ফেস করে থাকি আমরা আমাদের বাস্তব জীবনে। যেমন ধরা যাচ্ছে যে আপনি একজন আইনজীবী, অনেক ক্লায়েন্ট আসবে যে আমি একটা মামলা করেছি মারামারির, এখন ওই মামলাটা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে, এমন একটা প্রবলেম হতে পারে। তো এই মামলাগুলো কিন্তু 107/17, যে আপনার যদি কোনো হুমকি প্রদর্শন করে, আপনাকে কেউ হুমকি দিচ্ছে, আপনাকে মারবে, খুন করবে, জখম করবে বা বিভিন্ন রকমের ক্ষতি সাধন করবে, ওই ক্ষতি সাধনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আপনি তাদের মুচলেকার জন্য 107-17 এই ধারাতে কিন্তু মুচলেকা ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব কি করেন, মুচলেকা নিয়ে থাকেন। মুচলেকা এই যে 107/17 ধারার এই মামলাগুলো কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়। 144, 145 এইগুলো কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে, এটা আমরা সাধারণত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে করে থাকি। এই যে 98 ধারা, কোনো বিষয়, কোনো দলিল বা কোনো বস্তু উদ্ধারের জন্য যখন মামলা করা হয় 98 ধারায় ওই মামলাগুলো করা হয়ে থাকে। 100 ধারা, কোনো ব্যক্তি, এই যে বউ উদ্ধারের মামলাগুলো দেখেন না, অনেক ক্ষেত্রে আমাদের চেম্বারে আসে যে স্যার আমি তো বিয়ে করেছি প্রেম করে, আমাদের লাভ ম্যারেজ ছিল, তো আমরা বিয়ে করার পরে, হ্যাঁ, সদাচরণের মুচলেকা আকরাম হোসেন বলছেন, তো আমরা তো বিয়ে করেছি, বিয়ে করার পরে আমার বউ তো বাপের বাড়ি গেছে, আমার শ্বশুর শাশুড়ি যে কি বোঝাইছে, আমি এখন আমার বউকে আনতে গেলেও আমার বউ আসে না, আমার শ্বশুর শাশুড়ি আমার বউকে আসতে দেয় না। এই ক্ষেত্রে আমরা এই যে 100 ধারার মামলাটা করে থাকি, বউ উদ্ধারের মামলা, এটাকে আমাদের কোর্ট কাছারিতে বলা হয় বউ উদ্ধারের মামলা। এটাও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে, তবে এটা এখন বর্তমানে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনেও করে থাকি। আবার দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে বনিবনা হয় না, বিচ্ছেদ হচ্ছে, নাবালক সন্তান থাকলে ওই নাবালক সন্তানকে তার স্বামী আটক করে রাখে, মানে তার স্ত্রীকে দিতে চায় না। অনেক ক্ষেত্রে আমরা দেখবেন যে আমার সন্তান আমি রাখবো, বউ তাড়িয়ে দেয়, বাচ্চা রেখে বউ তাড়িয়ে দিল। এখন ওই যে স্ত্রী, তিনি যদি ইচ্ছা করেন 100 ধারার মামলা দায়ের করে তার সন্তানকে উদ্ধার করতে পারবেন। এটাকে বলা হয় ফৌজদারি কার্যবিধির 100 ধারার মামলা। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং 144 ধারা, 145 ধারা এই মোকদ্দমাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনেই হয়ে থাকে। তো এই যে মামলাগুলো যদি হয়, আপনি প্রথমে দেখবেন কি ধারার মামলাটা কোন আদালতে দায়ের করতে হবে। আরেকটি বিষয় বলে দিচ্ছি, প্যানাল কোড অনুযায়ী যদি কোনো মামলা হয়, প্যানাল কোড, এই যে প্যানাল কোড দেখেন, আমাদের প্যানাল কোডে দেখা যাচ্ছে এই যে মারামারির মামলা হয়ে থাকে, মারামারির মামলা হয়ে থাকে, চুরির মামলা হয়ে থাকে, চুরির মামলা, তারপরে বিভিন্ন রকমের 420, 406, 406 এর মামলা, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এই যে আপনার জালিয়াতির মামলা, জালিয়াতি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের মামলা। এই মামলাগুলো প্যানাল কোড অনুযায়ী, প্যানাল কোড মানে দণ্ডবিধি অনুযায়ী যে মামলাগুলো যদি আপনি থানায় দায়েরও করতে পারেন ইচ্ছা করলে,
নালিশ দায়েরের মাধ্যমে আদালতেও দায়ের করতে পারেন। তবে আদালতে দায়ের করলে এগুলো হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে করতে হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, অর্থাৎ যাকে এখতিয়ার দেওয়া হয়েছে। আমরা কিন্তু এগুলো ফৌজদারি কার্যবিধিতে পড়েছি। হ্যাঁ, হুমায়ুন কবির, এগুলো হচ্ছে বউ উদ্ধারের মামলা, লাইফ সিকিউরিটি কেস হুমায়ুন কবির। তাহলে প্যানাল কোড অনুযায়ী যদি কোনো মোকদ্দমা হয় তখন কিন্তু আপনি জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এগুলো লিখলে ভুল হয়ে যাবে। কারণ একটা মোকদ্দমা মুসাবিদা করতে হলে প্রথমেই হেডিং এন্ড টাইটেলটা আপনাকে ঠিক রাখতে হবে। আমি মুসাবিদা লেখার সময় প্রথমেই যে কথাটা বলে থাকি, আপনারা হেডিং এন্ড টাইটেলটা ঠিক রাখবেন। তো এই যে দেখেন, প্যানাল কোড অনুযায়ী যে মামলাগুলো দায়ের করবেন সেই মামলাগুলো দায়ের করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে, যারা বিচারিক ম্যাজিস্ট্রেট। আর এই যে মামলাগুলোর উদাহরণ দিলাম, 98 ধারা, 100 ধারা, 144 ধারা, 145 ধারা, 107/117 ধারা, এই মোকদ্দমা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে দায়ের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এগুলো হচ্ছে পিটিশন মামলা। রাইট, রাজীব বিশ্বাস রাজু বলেছেন এগুলো হচ্ছে পিটিশন আকারে মামলাগুলো দায়ের করা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে পিটিশন মামলা। আর যদি আপনি এই যে প্যানাল কোডের অধীনে যে মামলাগুলো করা হবে সেগুলো বিচারিক আদালতে দায়ের করতে হবে, চিফ জুডিশিয়ালের অধীনে। ওকে, তাহলে চলুন আমরা একটা মুসাবিদা, আমরা দুইটা মুসাবিদা শিখবো একদম। আমি আশা করি দেখেন, মুসাবিদাগুলো আবার কিন্তু দুইটি স্টাইলে আমরা কোর্টে দায়ের করে থাকি। ফরম্যাটটা দুইটা স্টাইলে হয়ে থাকে। আমি প্রথমে একটা ফরম্যাট দেখাই, পরে আরেকটা ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম ঈদুল আজহার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের এই পবিত্র ঈদুল আজহা, এই প্রত্যাশায় ঈদ মুবারক। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন। তো দেখেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা একটা মুসাবিদা যেহেতু প্রবলেমেটিক কথাটা আমরা বলেছিলাম, দেখেন আবারও একটু বলে দিচ্ছি। এই যে একটা জমি, এটা হচ্ছে একটা তফসিলভুক্ত জমি। এই জমি হচ্ছে 10 শতক। এই জমিটা কার? এই জমিটা আমরা দেখলাম এ নামক একজন ব্যক্তির 10 শতক জমি আছে। 10 শতক জমি কার জমি? এটা এ নামক ব্যক্তির জমি। এই জমিটা বি এবং সি বা ডি তিনজন ব্যক্তির নাম আমরা বলতে পারি। তারা এই জমিটা বেদখলের হুমকি দিচ্ছে, ঠিক আছে, বেআইনি ভাবে বেদখলের হুমকি দিচ্ছে। এই জমিটা তারা বেদখল করতে পারে। এই জমিটা কি করতে পারে? এই জমিতে বেআইনি শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা বিদ্যমান, মারামারি হওয়ার আশঙ্কা বিদ্যমান, শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা বিদ্যমান আছে। এই মুহূর্তে এই নামক ব্যক্তি কি করতে পারে? একটা মুসাবিদা করবে 145-এ। এখন দেখেন আমরা লিখব, প্রথমে লিখবেন হেডিং এন্ড টাইটেল। কোন আদালতে মামলা করতে হবে আমরা ইতিমধ্যেই জানলাম। তাহলে আপনি লিখেন হেডিং এন্ড টাইটেলে মুকাম। মুকাম। আর খাতার বাস কিভাবে দিবেন এটা তো আমরা বুঝিয়েছি। হ্যাঁ, খাতার ফরম্যাটটা এটা তো আমরা বুঝিয়েছি, মুকাম। আরেকটা দেখেন, একটা খাতা হলে এই যে একটা খাতা, এই খাতাটা তো অবশ্যই ভাঁজ হবে, তাই না? খাতার একটা অংশ থাকবে, এইটুকু আপনাকে ছেড়ে দিতে হবে, এইটুকু ছেড়ে দিতে হবে। তারপরে এখান থেকে এই যে আবার এই জায়গা থেকে শুরু করবেন, এই জায়গা থেকে শুরু করবেন, মুকাম এই জায়গা থেকে শুরু করবেন, এই জায়গা থেকে। হ্যাঁ, আরো ফাঁকা রাখবেন আপনি। সো চলুন আমরা মুসাবিদাতে চলে যাচ্ছি। খাতার ভাঁজগুলো কিভাবে হয় দেখবেন, আমি আবারও শেখাবো, নো প্রবলেম। অনেকেই যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। তাহলে মুকাম আমরা কোথায় করব? এই মামলাটা করব বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। কোথায়? বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। আপনি যে জেলাতে বাস করেন ওই জেলার নাম দিবেন। প্রশ্নে যদি থাকে জেলার নাম মেনশন করা থাকে আপনি সেটা দিবেন। রিয়াজ পাটোয়ারি চিটাগাং থেকে, মোহাম্মদ মাহিউদ্দিন রাজু কুমিল্লা, আমরা লিখি কুমিল্লা। কুমিল্লা জেলায় এই মামলাটা আমরা দায়ের করতেছি, কুমিল্লা। তাহলে দেখেন হেডিং এন্ড টাইটেলের সর্বপ্রথমে আপনাকে আদালতের নাম লিখতে হবে। এটার সূত্র, এই সূত্রটা মনে রাখবেন যে মুকাম বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত কুমিল্লা। তারপরে আপনি কি লিখবেন?
এখানে লিখবেন যেহেতু এটা পিটিশন আকারে দায়ের করা হয়, এই যে জেলা মাঝ বরাবরে, অর্থাৎ এই যে লাইনটা আপনি লিখলেন এই মাঝ বরাবরে লিখবেন পিটিশন মামলা, পিটিশন, পিটিশন মামলা নং, পিটিশন মামলার নং, এখানে ফাঁকা রাখবেন, অবলিক দিবেন, 2025 লিখে ফেলেন, নো প্রবলেম। ওকে, 2025, যেহেতু আমরা 25 সালে এই ড্রাফটিংটা করতেছি। এখন বাদী হবে কি, আপনি এই যে পিটিশনটা লিখলেন এর মাঝ বরাবরে একটু ফাঁকা রেখে মাঝ বরাবরে আপনি লিখেন বি। এই যে বি এর পিতার নাম পূর্ণ ঠিকানা কিন্তু দিতে হয়, হ্যাঁ, দিয়ে এটা হচ্ছে কে, এটা হচ্ছে প্রথম পক্ষ, এখানে বাদী লিখবেন না। এইগুলা 144, 145, 107, 17 ধারা, অর্থাৎ পিটিশন মামলাগুলো যখন দায়ের করবেন প্রথম পক্ষ লিখবেন, এটা হচ্ছে প্রথম পক্ষ, প্রথম পক্ষ। দেখেন হেডিং এন্ড টাইটেলটা আপনি সূত্রটা মনে রাখেন, প্রথম পক্ষ। প্রথম পক্ষ লেখার পরে আপনি বনাম দিবেন, বনাম। আপনি কার বিরুদ্ধে মামলা করতে, এ তো বাদী তাই না, এ বাদী, এ নামক ব্যক্তি বাদী, এর ঠিকানা, তার পিতার নাম পূর্ণ ঠিকানা লেখার পরে ডট ডট দিয়ে এই সাইটে লিখবেন, এই পাশে লিখবেন প্রথম পক্ষ। হ্যাঁ, আমরা লিখলাম প্রথম পক্ষ, সমস্যা নাই। তারপরে বনাম মানে ভার্সেস, বনাম কার বিরুদ্ধে এই মোকদ্দমাটা দায়ের করবেন, বি সি ডি। তাহলে বি সি ডি, ঠিক আছে, বি এবং সি ডি। তারপরে তাদের পিতার নাম লেখার পরে এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ। দেখেন এখন এখানে একটা বিষয় মনে রাখবেন, আমরা দেওয়ানি মুসাবিদা যখন শিখেছি এখানে সেই বিষয়টা ছিল না। কোন বিষয়টা, সাক্ষী। এখানে কিন্তু ফৌজদারি মোকদ্দমার ক্ষেত্রে আপনার সাক্ষী হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সাক্ষীর নাম আপনাকে দিতেই হবে। তাহলে দেখেন বাদী মানে প্রথম পক্ষ বনাম যাদের বিরুদ্ধে আপনি এই মামলাটা দায়ের করবেন তাদের নাম দিয়ে দ্বিতীয় পক্ষ লিখলেন। তারপরে আপনাকে কি লিখতে হবে, সাক্ষী লিখতে হবে, সাক্ষী। আপনি এই পাশে লিখবেন, তখন এই পাশে এই ফরম্যাটটা আমি আগে প্রথমে শিখাই। সাক্ষী লিখেন, সাক্ষী, সাক্ষীদের নাম ঠিকানা, সাক্ষী। আপনি সাক্ষীদের নাম ঠিকানা যা মন চা দিয়ে দেন, কলিমুদ্দি সলিমুদ্দি, হ্যাঁ, ই, তারপরে এফ, এক্স, এই যে আমরা 3-4 জন সাক্ষী দিলাম, তাদের পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে। পূর্ণ ঠিকানা লেখার পরে দেখেন, পূর্ণ ঠিকানা লেখার পরে আপনি কি করবেন, এই যে একটা বিষয়, কি মামলাটা দায়ের করবেন, কি মামলাটা দায়ের করবেন, পূর্ণ ঠিকানা লেখার পরে আপনাকে কি করতে হবে, দেখেন এই যে সাক্ষীদের নাম ঠিকানা লেখার পরে এই পাশে আবার চলে যাবেন, আবার এই পাশে চলে যাবেন, এখানে লিখবেন ঘটনার তারিখ। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঘটনার তারিখ, ঘটনার তারিখ, কত তারিখে তারা আপনার ভূমি বেদখল করার জন্য হুমকি প্রদর্শন করেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা ফৌজদারি মামলা লেখার সময় আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে টাইম, প্লেস, ম্যানার, 3টা বিষয় অত্যন্ত কার্যকরী। ফৌজদারি মামলাতে যদি আপনি টাইম মানে কখন এই ঘটনাটা ঘটছে, প্লেস কোন জায়গায় মানে প্লেস কোন জায়গায় ঘটছে, এবং ম্যানার মূল ঘটনাটা কি, এই 3টা বিষয় না লিখলে ওই মোকদ্দমাটা কিন্তু আদালত খারিজ করে দিবেন। তাহলে ঘটনার তারিখটা আমাদেরকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। ওকে, তাহলে ঘটনার তারিখ আপনি দিয়ে দেন, একটা কাল্পনিক তারিখ দিয়ে দেন 25/2/2025। ওকে, ইং, আপনি ইচ্ছা করলে বার সময় অবশ্যই দিতে হবে। ধরেন কি বার, ধরেন আমি শুক্রবার লিখলাম, কাল্পনিক, হ্যাঁ, শুক্রবার বিকেল বা সকাল, আপনি যা মন চা দেন, সকাল 10 ঘটিকা বা বিকাল 3 ঘটিকায় দিই, 3 ঘটিকা। ওকে, তারপরে এটা লেখার পরে বিষয় আমি বলবো, নো প্রবলেম, আমি বলতেছি। ঘটনার তারিখ লেখার পরে আপনি এখানে দিবেন ঘটনার স্থান, ঘটনাস্থল, ঘটনাস্থল কোথায়, ঘটনাস্থল কোথায়, প্রথম পক্ষের, আপনি এক কথায় লিখে দিবেন প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমি, নিম্ন তফসিল বর্ণিত ভূমি। সহজে সংক্ষেপে লিখবেন, এত বেশি লেখার দরকার নাই, পরীক্ষার হলে এত সময় আপনি পাবেন না। দেখেন ঘটনাস্থল, ঘটনার তারিখ, ঘটনাস্থল লিখলেন। এখন দেখেন এই যে তারপরে আপনি লিখতে পারবেন বিষয়টা কি, বিষয়টা কি। আপনি বিষয় লেখার, এইভাবে বিষয় লেখার দরকার নাই,
বিষয় লেখার দরকার নেই, আপনি ডাইরেক্ট লিখবেন ফৌজদারি কার্যবিধি 145 ধারা, এইটুকু লিখবেন এখানে, ফৌজদারি কার্যবিধি 145 ধারা, এটা লিখবেন। আবার 145 ধারা এটা লেখার পরে আমরা প্রথম পক্ষে নিবেদন, এই যে তারপরে আপনি শুরু করবেন। এখন দেখেন, এটা আপনি ইচ্ছা করলে এই পিটিশনের নিচেও দিতে পারেন, আপনি ইচ্ছা করলে এটা পিটিশনের নিচেও দিতে পারেন, ফৌজদারি কার্যবিধি 145 বা 145 ধারা, ইচ্ছা করলে কিন্তু আপনি এটা এই জায়গায়ও দিতে পারেন, ফৌজদারি কার্যবিধি 145 ধারা, ইচ্ছা করলে আপনি এখানেও দিতে পারেন, বা এই যে ঘটনার তারিখ ঘটনাস্থল তার নিচেও দিতে পারেন, নো প্রবলেম, এটা কোনো ভুল হবে না। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এখানেও দিতে পারেন, ইচ্ছা করলে এখানেও দিতে পারেন। ঠিক আছে, ইচ্ছা করলে। হ্যাঁ, কে বলছে রিয়াজ পাটোয়ারি? ধারা উল্লেখ করতে হবে না? অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে। আপনি কি মামলাটা দায়ের করতেছেন, ধারাটা উল্লেখ না করলে কি হবে? কে বলছে আপনাকে? কোন আইনে পেয়েছেন রিয়াজ পাটোয়ারি? আমাকে জানাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এইটুকু হচ্ছে হেডিং এন্ড টাইটেল, প্রথমের সূত্র। তাহলে এখানে কি আপনি কি করলেন? প্রথমে মুকাম বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত কুমিল্লা, পিটিশন নং অবলিক, এখানে ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার অর্থ হচ্ছে এখানে কিন্তু মামলা দায়েরের পর পেশকার কিন্তু এখানে একটা নাম্বার বসা বা সেরাস্তাদার, তো এখানে আপনাকে ওইটা ফাঁকা রাখতে হবে। তারপরে আপনি ইচ্ছা করলে এখানেও ধারা বসিয়ে দিতে পারেন, আর যদি এখানে না বসান নো প্রবলেম, এখানে না বসালেও প্রবলেম নাই, এটা আপনি এখানে দিয়ে দিবেন, ঘটনার তারিখ ঘটনাস্থল, তারপরে এখানে আপনি এটা দিয়ে দিবেন, এটা এখানেও দিতে পারেন। ঠিক আছে, তারপরে বাদী হচ্ছে প্রথম পক্ষ, বাদীর জায়গায় লিখবেন প্রথম পক্ষ, তার নাম লিখবেন এ, আমাদের এখানে কে মামলা করতে চাচ্ছে? এ নামক ব্যক্তি প্রথম পক্ষ, বনাম কাদের বিরুদ্ধে মামলা করবেন? দ্বিতীয় পক্ষ। তারপরে আপনি ঘটনার তারিখ ঘটনাস্থল লিখবেন। তারপরে দেখেন, এই যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লেখার পরে কিন্তু এই যে এই সাইডে আপনাকে সাক্ষী দিতে হবে, EXY, সাক্ষীদের নাম কিন্তু লিখতে হবে। আসলে বুটে তো ছোট, আমি ওইভাবে বোঝাতে পারছি না। ঠিক আছে, তারপরে এই পাশে লিখবেন আবার এগুলো লেখার পরে আপনি এখানে ধারা না দিলে এখানে ধারাটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ধারা না দিলে এই জায়গায় আপনি ধারাটা বসিয়ে দিবেন। তাহলে হেডিং এন্ড টাইটেলটা কি আমাদের প্রথমেই শেষ হলো। ঠিক আছে, দেখি আমরা আরেকটু সংক্ষেপে লিখি এখানে, তাহলে আরেকটু সংক্ষেপ করে দিই, আরেকটু দেখেন, আরেকটু সংক্ষেপ করে দিই। আপনি এখান থেকে লিখেন, পিটিশন লিখলাম, তারপরে হচ্ছে ধারাটা যদি আমরা এখানে দিই, ফৌজদারি কার্যবিধি 145 ধারা লিখলাম, তারপরে মামলা করবে এ হচ্ছে প্রথম পক্ষ, বনাম দিতে হবে বি, দ্বিতীয় পক্ষ। তারপরে এখানে দিবেন সাক্ষী, দেখেন আমি সামারি করে দিচ্ছি, সাক্ষী XYZ। তারপরে এই যে এই পাশে লিখবেন ঘটনার তারিখ, তারপরে আপনি লিখবেন ঘটনাস্থল কোথায়? 144 হচ্ছে তফসিল বর্ণিত, এই মামলার যে তফসিল ওটাই হচ্ছে ঘটনাস্থল। তারপরে আপনি এখানে যদি ধারা না দেন এখানে ধারাটা লিখে দিবেন। তারপরে আপনি কি লিখবেন? প্রথম পক্ষে নিবেদন, এই যে সংক্ষেপে লিখেন, আপনার এত বেশি কিছু লেখার দরকার নাই। প্রথম পক্ষে দেখেন, এই যে এখান থেকে শুরু করবেন, দেখেন এই যে সাক্ষী যে জায়গাটা, এই যে এই নিচ থেকে শুরু করবেন, প্রথম পক্ষে বিনীত নিবেদন এই যে। ঠিক আছে, প্রথম পক্ষে বিনীত নিবেদন এই যে লেখার পরে আপনি এক আঙ্গুল এই পাশে লিখবেন 1 নাম্বার, তারপরে হেতুগুলো লিখবেন, হেতু 1 2, এই যে ফরম্যাটটা হচ্ছে, এটা হচ্ছে মিঠু পারো সালাম নিবেন, ঘটনার ডান পাশে লিখতে হবে ঘটনা, হ্যাঁ অবশ্যই ঘটনার তারিখ ঘটনাস্থল এই পাশে লিখবেন। ঠিক আছে, এই পাশে লিখবেন, লিখলে ভালো দেখাবে। 145-এর নিচে কি আন্ডারলাইন করলে হবে? হ্যাঁ, আপনি আন্ডারলাইন 145 ধারার নিচে আন্ডারলাইন করে দিবেন, নো প্রবলেম, সেগুলো নিয়ে কোনো ভুল হবে না। ঠিক আছে, পরীক্ষকরা দেখবেন আপনার খাতাটা আপনি মুসাবিদাটা করতে পারেন কিনা। ঠিক আছে, এখন দেখেন এই যে প্রথম পক্ষে বিনীত, আচ্ছা এই ফরম্যাটটুকু তো বুঝতে পারলেন, এইটুকু তো বুঝতে পারলেন, তাই না? মুকাম বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত কুমিল্লা, পিটিশন নাম্বার এত, ধারা এত, বাদী
মানে প্রথম পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ, তারপরে হচ্ছে সাক্ষী। দেখেন ফৌজদারি মামলায় কিন্তু সাক্ষীটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই সাক্ষীদের নাম দিতে হবে। না স্যার, সংযুক্তি ও সাক্ষীর নাম তো আমরা আরজির শেষে দেই। বিপ্লব সারথী মজুমদার জুয়েল কোন মামলায়? ফৌজদারি মামলায় সাক্ষীর নাম শেষে দেন, তাই নাকি? আপনি একটা ফরম্যাট আমাকে দিয়েন তো, আমি দেখিনি, আমার লাইফে আমি দেখিনি ফৌজদারি মামলার সাক্ষীদের নাম শেষে দেওয়া হয়। ঠিক আছে, দেওয়ানি মামলা অন্য বিষয়, কিন্তু ফৌজদারি মামলায় বাদী, আসামি, সাক্ষী এদের নাম কিন্তু একই সিরিয়ালে দিতে হবে। বাদী বনাম আসামি, তারপরে হচ্ছে সাক্ষী, এগুলোর নাম কিন্তু এখানেই দিতে হবে। এটা হচ্ছে স্যার এখানে কি বিষয় লেখার কোনো প্রয়োজন আছে? না, বিষয় লেখার প্রয়োজন নাই, আপনি ডিরেক্ট লিখবেন ফৌজদারি কার্যবিধি 145 ধারা, ধারাটাই তো হচ্ছে বিষয়, এখানে বিষয় লেখার আপনার কোনো দরকার পড়বে না। ঠিক আছে, বিষয় লেখার দরকার নাই। যদি আপনি পিটিশন নিচে এই যে পিটিশনটা লিখলেন তার নিচেই যদি ধারাটা লিখেন, বিষয় লেখার দরকার নাই। আপনি এখানে যদি ধারা না লিখেন, এই যে ঘটনা এবং ঘটনাস্থল তার নিচে কিন্তু ধারাটা লিখে দিতে হবে। হ্যাঁ, এখানেও আপনি ধারা লিখতে পারেন, ধারা ফৌজদারি কার্যবিধির 145 ধারা এখানেও লিখে দিতে পারেন। ঠিক আছে, বিষয় লেখারও দরকার নাই। তারপরে আপনি কি করবেন? প্রথম পক্ষে বিনীত নিবেদন, এই যে আপনি তখন হেতুগুলো লিখবেন। যেহেতু প্রথম পক্ষ একজন কি সহজ সরল শান্তিপ্রিয় লোক, প্রথম পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, লিখেন প্রথম পক্ষ একজন এলাকার শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারপরে দ্বিতীয় নাম্বারে লিখেন পক্ষান্তরে দ্বিতীয় পক্ষ, মানে এই যে দ্বিতীয় পক্ষ সন্ডা, গুন্ডা, খুনি, ভূমিদস্যু, অপরের সম্পত্তি, হ্যাঁ, আত্মসাৎকারী প্রকৃতির লোক, অর্থাৎ ক্যারেক্টার লস। প্রথম পক্ষের ক্যারেক্টার ভালো দিবেন, যেহেতু আপনি বাদী পক্ষে মামলাটা দায়ের করতেছেন। প্রথম পক্ষে লিখবেন প্রথম পক্ষ অত্যন্ত সহজ সরল শান্তিপ্রিয় লোক, আইনের প্রতি শ্রদ্ধাশীল। পক্ষান্তরে দ্বিতীয় পক্ষ সন্ডা, গুন্ডা, ঠিক আছে, আইনের কোনো তোয়াক্কা করে না। তারপরে আর কি বলে, সে ভূমিদস্যু ইত্যাদি ইত্যাদি। আপনি আপনার মনে যা চা লিখলেন। লিখার পরে আচ্ছা, আমি এটুকু ফরম্যাট মুছে দিচ্ছি ওইগুলো লেখার জন্য, হ্যাঁ, হেতুগুলো লেখার জন্য এইগুলো ফরম্যাটটা মুছে দিলাম এই পর্যন্ত। হেডিং এন্ড টাইটেলের টুকু শেষ, আমরা হেতুগুলো, এই যে প্রথম পক্ষে বিনীত নিবেদন, এই যে প্রথম পক্ষে বিনীত নিবেদন, এই যে 1 নাম্বার হেতু, প্রথম পক্ষ সহজ সরল শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। পক্ষান্তরে দ্বিতীয় পক্ষ অত্যন্ত খারাপ, ভূমিদস্যু প্রকৃতির লোক। বটে। লিখলেন একটা হেতু লিখলেন, এগুলো হচ্ছে হেতু। হ্যাঁ, ফৌজদারি মামলার সাক্ষী উপরেই লিখতে হবে, বাদী বনাম বিবাদী, তারপরে হচ্ছে সাক্ষী, তারপরে ঘটনার তারিখ, তারপরে ঘটনাস্থল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দিতে হবে ফৌজদারি মামলায়। ঠিক আছে, ওকে। তারপরে আপনি দ্বিতীয় নাম্বার হেতুতে দেন, এই যে নিম্ন তফসিল বর্ণিত ভূমি, এটা আপনি কিভাবে পেলেন, আপনি কিভাবে মালিক। আপনি লিখেন যে নিম্ন তফসিল বর্ণিত ভূমি, নিম্ন তফসিল বর্ণিত ভূমি। দেখেন আমি একটা সহজ ভাষা শিখিয়ে দিই, এই ভাষাটা ইউজ করবেন পরীক্ষার হলে, বেশি পেছে যাওয়া দরকার নাই। নিম্ন তফসিল বর্ণিত ভূমি প্রথম পক্ষ তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া, পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া সর্বলোকের জ্ঞাত সারে, সর্বলোকের মানে সর্বলোকের জ্ঞাত সারে কি করতেছে, দীর্ঘদিন যাবত বুক দখলে আছে, বুক দখল
দখল বুক দখলে বিদ্যমান আছে। বা আরো অনেক কিছু লিখতে পারেন। এই হেতুটা এইটুকুই যথেষ্ট আপনার জন্য, আপনি পরীক্ষার জন্য এইটুকুই যথেষ্ট। তবে আমরা যখন বাস্তবে মুসাবিদা করি, এই জমিটা তিনি কিভাবে পেলেন, তার পিতা কিভাবে পেলেন, RORCS BRS ইত্যাদি ইত্যাদি এখানে আমরা বর্ণনা করে দেই। বইয়েতেও অনেক কিছু বর্ণনা করা আছে, ওগুলোতে আপনি যাওয়ার দরকার নাই। আপনি যদি এইটুকু লিখেন এনাফ। কারণ ওই যে জমি, নিম্ন তফসিল বর্ণিত জমি, যে জমিটা নিয়ে বিরোধ, যে জমিটার উপর আপনি 145 জারি করতে চাচ্ছেন, তাহলে নিম্ন তফসিল বর্ণিত ভূমি কিভাবে মালিক হলেন, মালিকানাটা এখানে একটু আপনি বর্ণনা করে দিবেন। বর্ণনা করবেন কিভাবে? যে নিম্ন তফসিল বর্ণিত ভূমি প্রথম পক্ষ তার পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া সর্বলোকের জ্ঞাত সারে দীর্ঘদিন যাবৎ ভূ দখলকার বিদ্যমান আছে। ঠিক আছে, আপনি এটা গিয়ে দিলেন। এখন 3 নাম্বার যে হেতুটা, এটাতে আপনি কাহিনী আনবেন যে যেহেতু দ্বিতীয় পক্ষ ভূমিদস্যু তারা প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমি, নিম্ন তফসিল বর্ণিত ভূমি দীর্ঘদিন যাবৎ বেদখল করার জন্য, দীর্ঘদিন যাবৎ বেদখল করার জন্য পায়তারা করিয়া আসিতেছে, পায়তারা করিয়া আসিতেছে। হ্যাঁ, মানে দীর্ঘদিন যাবতই তারা এটা পায়তারা করতেছে। এই জমিটা, এই যে প্রথম পক্ষের যে নিম্ন তফসিল বর্ণিত ভূমি, তারা কি করতেছে? দীর্ঘদিন যাবতই সেটা বেদখল করার জন্য সময় সুযোগ খুঁজতেছে। মানে এটাই হচ্ছে পায়তারা, যে দীর্ঘদিন যাবৎ প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমি তারা বেআইনি ভাবে বেদখল করার জন্য দীর্ঘদিন যাবৎ তারা এটা কি পায়তারা করতেছে। ওকে, 4 নাম্বার হেতুটা চলুন আমরা লিখি। 4 নাম্বার যে হেতুটা, 4 নাম্বার হেতুটা আমরা লিখব। 4 নাম্বার হেতু, এমতাবস্থায় এই যে ঘটনার তারিখ লিখছিলাম আমরা 25/2, মনে আছে? ঘটনাস্থল তারপরে ঘটনার তারিখ লিখছিলাম, ওই ঘটনার তারিখ, এটা হচ্ছে কজ অফ অ্যাকশন অ্যারাইজের তারিখ। এখানে আপনাকে কি করতে হবে? ঘটনার তারিখটা বর্ণনা করতে হবে। এমতাবস্থায় ভূমিদস্যু দ্বিতীয় পক্ষগণ কি করলো? ঘটনার দিন ও উল্লেখিত সময়ে অর্থাৎ কত? অর্থাৎ 25/2 আমরা ঘটনাটা লিখেছি। অর্থাৎ এত ইং তারিখে, ঠিক আছে, তাহা কি করলো? মারাত্মক প্রাণনাশক শস্ত্র লইয়া কি করলো? প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমি, প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমি জোরপূর্বক গায়ের জোরে, এই কথাগুলো কিন্তু লিখতে হবে। জোরপূর্বক গায়ের জোরে বেদখল করার জন্য আসলো। এই যে বেদখল করার জন্য আসিলে, হ্যাঁ, তখন কি হলো? প্রথম পক্ষগণ কি করলো? বাধা দিল। প্রথম পক্ষ বাধা দিলে প্রথম পক্ষ ও সাক্ষীগণ বাধা প্রদানের ফলে দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষের, আচ্ছা উপরে চলে যাচ্ছি, একদম তো ফৌজদারি বাংলা পুরোটাই লিখে দিচ্ছি আপনাদেরকে। দেখেন 4 নাম্বার হেতুতে আমি কি লিখলাম? এই যে এমতাবস্থায় ভূমিদস্যু দ্বিতীয় পক্ষগণ ঘটনার দিন ও উল্লেখিত সময়ে, অর্থাৎ এই যে 25 তারিখটা আমরা প্রথমে লিখেছিলাম, এই তারিখে মারাত্মক প্রাণনাশক শস্ত্র লইয়া প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমি জোরপূর্বক গায়ের জুড়ে কথাটা লিখতে হবে। বেদখল করার জন্য আসলে বা চেষ্টা করিলে
আসিলে বা চেষ্টা করিলে প্রথম পক্ষ এবং সাক্ষীগণ বাধা প্রদান করলো কাদেরকে? দ্বিতীয় পক্ষদেরকে। এই বাধা প্রদানের ফলে দ্বিতীয় পক্ষগণ প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমি বেদখল করতে পারে নাই। ঠিক আছে, এটুকু। এখন এই যে এখানে লিখেন প্রথম পক্ষের, পরে আবার লিখেন প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমি দ্বিতীয় পক্ষগণ বেদখল করতে না পারিয়া কি করলো? প্রকাশ্য হুমকি দিয়ে গেল। প্রকাশ্য হুমকি দিয়ে যায় যে কোনো দিন, নিম্ন তফসিল বর্ণিত ভূমি বেদখল করিয়াই ছাড়িবে। বেদখল করিয়া লইবে। ঠিক আছে, এই যে 4 নাম্বার প্যারাটা কনজারভেশন আপনি দিয়ে গেলেন। ঠিক আছে, 4 নাম্বার যে আমি দফাটা দিয়েছি, 4 নাম্বার যে হেতুটা, এই যে প্রথম পক্ষ বাধা দিল, দ্বিতীয় পক্ষগণ ওই জমি বেদখল করতে পারলো না। এই না পারার কারণে তারা বিভিন্ন রকমের আরো হুমকি দিয়ে যাচ্ছে অন্য যে কোনো দিন তাদের এই তফসিল বর্ণিত ভূমি বেদখল করবে। তারপরে 5 নাম্বারে যান, ঠিক 5 নাম্বারে আপনি চলে যান। দ্বিতীয় পক্ষগণ আইনের তোয়াক্কা করে না। দ্বিতীয় পক্ষগণ কি করতে পারে? যে কোনো মুহূর্তে প্রথম পক্ষের দখলীয় ভূমি বেদখল করিতে পারে। দ্বিতীয় পক্ষগণ দ্বারা প্রথম পক্ষের নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে বেদখল হওয়ার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা। তারপরে আমরা এটুকু শেষ করি আবার, পরের দফাটা শেষ করে দিই। বেদখল হওয়ার সম্ভাবনা সহ গুরুতর শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা বিদ্যমান আছে। শেষ 5 নাম্বার দফা শেষ। তাহলে কি করলো? দ্বিতীয় পক্ষগণ আইনের কোনো তোয়াক্কাই করে না। দ্বিতীয় পক্ষগণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রথম পক্ষের দখলীয় ভূমি নিম্ন তফসিল বর্ণিত ভূমি বেদখল করিতে পারে, অথবা দ্বিতীয় পক্ষগণ দ্বারা দ্বিতীয় পক্ষগণের মাধ্যমে প্রথম পক্ষের কি হতে পারে? এই যে নিম্ন তফসিল বর্ণিত ভূমি বেদখল হতে পারে, অথবা ওই ভূমিতে গুরুতর শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা বিদ্যমান আছে। ঠিক আছে, ওকে, তখন আপনি দিয়ে দিবেন। তারপরে আপনি 5 নাম্বার দফা শেষ। 5 নাম্বার, স্যার দখল করে নিয়েছে লিখলে হবে কিনা? হ্যাঁ, দখল করে নিলেও হবে, তবে বেদখল শুনেন, আপনি 145, 144 বেদখল করে নিলে হয় না, 144 দেয় না। ঠিক আছে, তো 145 আপনি বেদখল দিলেও নো প্রবলেম, আপনি এটা দিলেও নো প্রবলেম, সমস্যা নাই। মূল বিষয়টা হচ্ছে আপনি 145 আপনি দখলে ছিলেন কিনা, এই যে দখলে ছিলেন কিনা এটা হচ্ছে মূল বিষয়।
আপনি দখলে ছিলেন কি না। আমি যে মামলাটা এখানে ড্রাফটিং দিচ্ছি বাস্তবের যে প্রয়োগটা এটা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই যে মূল কথাটাই হচ্ছে এটা, যে কোনো মুহূর্তে ওই ভূমিতে কি হতে পারে, গুরুতর শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা বিদ্যমান থাকতে পারে। এটাই হচ্ছে মূল পয়েন্ট, যে গুরুতর শান্তি ভঙ্গের বা সেখানে মারামারি হওয়ার সম্ভাবনা বিদ্যমান, গুরুতর শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা, অথবা এই জমি বেদখল করতে পারে। এটা ক্রিমিনাল ইনজাংশন এটা। হ্যাঁ, তাহলে আপনি বেদখল না দিলেই ভালো, যে দখল করতে চাচ্ছে, আমি যেটা শেখাচ্ছি এটা শিখেন। তারপরে আপনি দিবেন হ্যাঁ এতএব বিজ্ঞ আদালত, এতএব এই যে এই পাশে লিখবেন, যেহেতু আমরা এই পাশে লিখি, তারপরে এই পাশে লিখবেন এতএব বিনীত, সহজ একবারে সহজ ফরম্যাটটা শিখিয়ে দিচ্ছি। এতএব বিনীত প্রার্থনা, এই যে বিনীত প্রার্থনা, এই যে প্রথম পক্ষের আমলে গ্রহণ করত দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে প্রসিডিং স্থাপন এর, ঠিক আছে, আদেশ দানে মর্জি হয়। সহজে, আপনি এত বেশি পেঁচায় দরকার নাই, বইয়ের মধ্যে কি আছে ওটা মুখস্থ করার দরকার নাই। আপনি এত বিনীত প্রার্থনা, এই যে প্রথম পক্ষের যে পিটিশন, এটা আমলে গ্রহণ করত দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে প্রসিডিং স্থাপন এর আদেশ দানে মর্জি হয় বা আজ্ঞা হয়, আজ্ঞা হয়। তারপরে আপনি হ্যাঁ নিবেদন ইতি তাং দিয়ে দিবেন, নিবেদন ইতি তাং তারিখ দিয়ে দিবেন। তারপরে আপনাকে কি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তফসিল দিতে হবে। তফসিলটা কি, এই যে ভূমিটা 10 শতক ভূমি নিয়ে আমরা যে মামলাটা করলাম, নিম্ন তফসিল বর্ণিত, এই যে তফসিলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 145-এ। এখানে আপনাকে কি করতে হবে, এই জমিটা কোন জেলায় অবস্থিত, জেলা, ঠিক আছে, থানা, কোন থানায় অবস্থিত, মৌজা নাম্বার উল্লেখ করতে হবে। তারপরে দিতে হবে কি, দাগ নং, খতিয়ান দাগ। তারপরে কি দিতে হবে, জমির পরিমাণটা কত, জমির পরিমাণ, এই জমির পরিমাণ কতটুকু জমি নিয়ে আপনি 145 চাচ্ছেন, 10 শতক, তাই না। থানার নাম্বার, জেলা, মৌজা, খতিয়ান দাগ, খতিয়ান শ্রেণী বা জমির পরিমাণ। তারপরে দিতে হবে চৌহদি। এই চৌহদি কি, চৌহদিটা লিখতে হবে, উত্তরে কে, দক্ষিণে কে, পূবে কে, পশ্চিমে কে। মানে এই যে ধরেন উত্তর, এই জমির উত্তরে কার জমি, তার নাম লিখতে হবে, এটা হচ্ছে চৌহদি। উত্তরে কার জমি, উত্তরে ধরেন সি লিখলেন, দক্ষিণে কার, দক্ষিণে ধরেন ডি, উত্তরে সি, দক্ষিণে ডি, পূর্বে কে, পূর্বে ধরেন এক্স, পশ্চিমে ওয়াই। এটা হচ্ছে চৌহদি, ঠিক আছে, এটা হচ্ছে চৌহদি। তাহলে তফসিলের নিচে দিবেন চৌহদি। এই মোকদ্দমা আপনি 145 বা 144 একই ফরম্যাটে লিখতে পারবেন। এই যে 144 বা 145 একই ফরম্যাটে লিখলেই হয়ে যাবে, নো প্রবলেম। আর অবশ্যই তফসিলটা দিতে হবে। হ্যাঁ, জমির জমার মোকদ্দমা মানে তফসিলটা এখানে বর্ণনা করতে হবে, তফসিল তো দিতেই হবে। তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, 145 144 এই ফরম্যাটে লিখলেই হবে। আপনাদের কোনো প্রশ্ন আছে এই বিষয়ে?